বধূ সাজে তোমাকে একদম দম বন্ধ করা সুন্দর লাগছে আরাবি। যখন তোমায় এই সাজে প্রথম দেখলাম আমার যেন নিঃশ্বাসটাই আটকে গিয়েছিল। আরাবি মুচকি হাসলো জায়ানের কথা শুনে, তারপর ধীর আওয়াজে বলল, বরবেশে আপনাকে অনেক সুন্দর লাগছিল। জায়ান হালকা হেসে বলে, তাই নাকি? হুম। কই, আমি তো দেখলাম না তোমাকে আমার দিকে তাকাতে। আরাবি এইবার জায়ানের বুক থেকে মাথা তুলল, মুখ ফুলিয়ে বলে, আমি কি আপনার মতো নির্লজ্জ নাকি? আমি একবার তাকিয়ে চোখ সরিয়ে নিয়েছি। আমার লজ্জা করে না বুঝি? জায়ান আরেকটু কাছে এসে বসলো আরাবির, কণ্ঠ খাদে নামিয়ে বলে, এত লজ্জা তোমার কোথা থেকে আসে আজ দেখবো আমি। খুব গভীরভাবে ছুঁয়ে ছুঁয়ে দেখবো ঠিক কতটা লজ্জা তুমি পেতে পারো। আরাবি ধরফরিয়ে উঠল, গাল দুটোতে ঈষৎ লালাভা ছড়ালো। শ্যামবনা আরাবির লজ্জা পাওয়া মুখটা দেখতে জায়ানের দারুণ লাগে। আরাবি এবার লজ্জা লুকোনোর জন্য চট করে উঠে দাঁড়ালো, আমতা আমতা করে বলল, আমার অস্বস্তি হচ্ছে। এই ভারী গাউন পরে আমি একটু ফ্রেশ হতে চাই। জায়ান বুঝলো তার বউ ভীষণ লজ্জা পাচ্ছে, তাই তো এভাবে পালাতে চাইছে। জায়ান এইবার বিনা বাক্যে আলমারির দিকে এগিয়ে গেল, তারপর একটা প্যাকেট বের করে এনে আরাবির হাতে দিল, বলল, যাও ফ্রেশ হয়ে এটা পরে এসো, এখানে তোমার প্রয়োজনীয় সব আছে। আরাবি মাথা দোলালো, তারপর চলে যাওয়ার জন্য পা বাড়াতেই জায়ান আবার ডেকে উঠল। আরাবি ঘাড় ঘুরিয়ে তাকাতেই বলে, আলমারির সেকেন্ড ড্রয়ারে তোমার দিনমহরের সম্পূর্ণ টাকা আছে, সময় মতো তা হিসাব করে নিয়ে নিও। অত টাকা দিয়ে আমি কি করব? তা তো জানি না, তোমার হকের টাকা, তোমার যা মন চায় করবে। আরাবি এইবার একটু ভাবনায় পড়ে গেল, অনেকক্ষণ কিছু একটা ভেবে তারপর বলে, আচ্ছা, গরিব পথশিশু আর বৃদ্ধদের ওই টাকাগুলো দিয়ে দিলে কেমন হবে? জায়ান আরাবির চিন্তাধারায় অনেকটা মুগ্ধ হলো। মেয়েটা কি সুন্দর, অনায়াসেই না এত সুন্দর একটা সিদ্ধান্ত নিয়ে নিল। জায়ান মুচকি হেসে বলে, খুব ভালো হবে, তুমি যা চাইবে তাই হবে। আরাবি চওড়া হেসে বলে, তাহলে আমরা দুজনে মিলে সময় করে একদিন এটা করব। আচ্ছা এইবার যাও ফ্রেশ হয়ে এসো। আরাবি খুশি মনে এইবার ওয়াশরুমে চলে এলো, নিজের সাজসজ্জাগুলো ভালোভাবে তুলে নিয়ে মুখটা ধুয়ে ফেললো, তারপর বিয়ের ভারী গাউনটাও খুলে ফেললো, লম্বা সময় নিয়ে একটা গোসল দিল। আহ, এইবার শান্তি লাগছে। এত এত সাজসজ্জায় যেন অস্থির হয়ে উঠেছিল মেয়েটা। তোয়ালে দিয়ে চুলগুলো পেঁচিয়ে নিয়ে এইবার জায়ানের দেওয়া প্যাকেটটা খুলতেই ভালোভাবে খেয়াল করে দেখলো সাদা রঙের শাড়ি, সাথে ফ্লোরাল প্রিন্ট ও এমব্রয়ডারি কাজ করা ভীষণ সুন্দর একখানা নরম তুলতুলে জর্জেট শাড়ি, এর সাথে ম্যাচিং ব্লাউজ। আরাবি বুঝলো শাড়িটা ভীষণ পাতলা, এটা পরলে শরীরের সবকিছুই দৃশ্যমান থাকবে। এই শাড়ি পরে আরাবি জায়ানের সামনে যাবে কিভাবে? কিন্তু জায়ান নিজে এটা ওকে দিয়েছে, লোকটা তো ভালোবেসেই এনেছে ওর জন্য। আর জায়ান ওর স্বামী, এই রূপ, এই লাবণ্য, এসব কিছুই তো এখন ওর স্বামীর জন্যই, তাই না? এখন তার জন্যই নিজেকে সাজিয়ে তুলতে হবে। আরাবি আর সময় নষ্ট করলো না, শাড়িটা পরে নিল, পরা শেষে আয়নায় তাকালো, অতঃপর নিজেকে দেখে নিজেই লজ্জা পেল আরাবি। ইস, এইভাবে জায়ানের সামনে যাওয়ার মানে লজ্জায় মরে যাওয়া। ওর ভাবনার মাঝে ওয়াশরুমের দরজায় ঠক ঠক আওয়াজ হলো, তারপর ভেসে আসলো জায়ানের কণ্ঠস্বর, আরবি দরজাটা খুলে এই নামাজের হিসাবটা নাও, উজু করে একেবারে বের হও, 2 রাকাত নামাজ আদায় করে নিই। আরাবি ধীরে গিয়ে দরজাটা আলতোভাবে খুলল, এরপর হাত বাড়িয়ে হিজাবটা নিল, অজু করে সেটা পরে ওয়াশরুম থেকে বের হয়ে আসলো। জায়ান ওয়াশরুমের সামনেই দাঁড়িয়েছিল, দরজা খোলার আওয়াজে সেদিকে তাকালো। সদ্য স্নান করা স্নিগ্ধ মুখটা দেখে মুগ্ধ জায়ান। হিজাবে আবৃত ছোট্ট মুখটা ভীষণ পবিত্র আর আদরে দেখাচ্ছে। জায়ান নরম গলায় বলে, যাও, আলমারির বাম সাইডে জায়নামাজগুলো আছে সেগুলো বিছাও, আমি উজু করে আসছি। আরাবি মাথা দোলালো, তারপর গিয়ে জায়ানের কথা মতো সব করলো। ততক্ষণে জায়ান অজু করে এসে পড়েছে, দুজন একসাথে নামাজ আদায় করলো। নামাজ আদায় করা শেষ হলে জায়ান আরাবির মাথায় হাত রেখে দোয়া পড়ল, তারপর ফু দিয়ে দিল। এরপর জায়ান উঠে গেল। জায়ান উঠতে আরাবি সুন্দরভাবে জায়নামাজগুলো ভাঁজ করে জায়গা মতো রেখে দিল। এরপর চুপচাপ দাঁড়িয়ে রইল আরাবি। এখন কি করবে? এই লম্বা হিজাবটা কি খুলে ফেলবে? কিন্তু এটা খুললে যে সব দৃশ্যমান হয়ে যাবে জায়ানের সামনে, তখন কি করবে আরাবি? কিন্তু আরাবির কিছুই করতে হলো না, জায়ান নিজে এগিয়ে আসলো, হাত বাড়ালো আরাবির দিকে। আরাবি চোখ বন্ধ করে নিল। জায়ান নিজ দায়িত্বে আরবির হিজাবটা খুলে ফেলল, সাথে সাথে জায়ানের হাত ফসকে সেটা ফ্লোরে পড়ে গেল। জায়ান স্থির নয়নে আরাবির দিকে তাকিয়ে, এই শাড়িতে যে মেয়েটাকে এত মারাত্মক আবেদনময় লাগবে কল্পনাও করেনি জায়ান।
আরবি নারী দেহের আকর্ষণীয় অংশগুলো পুরোপুরি দৃশ্যমান। এই পাতলা ফিনফিনে জর্জেট শাড়ি তা আবৃত করতে ব্যর্থ। জায়ান ঘন ঘন শ্বাস ফেলে এগিয়ে আসলো আরবির কাছে। আরবির হাত ধরে ওকে নিজের কাছে টেনে আনলো। আরবি মৃদু কেঁপে উঠল। জায়ান ব্যাকুল কণ্ঠে আকুলতা নিয়ে বলে উঠল, তুমি কি জানো মেয়ে, তুমি আবেদনময়ী, তুমি মায়াবতী, তুমি সুন্দরী, তুমি সৌন্দর্যের ফুল নগরী। আমি সেই নগরের নাগরিক, আমি সেই পথে হেঁটে যাওয়া লাভারিস প্রেমিক। আজ সেই প্রেমিককে কি তুমি গ্রহণ করবে? আমার হবে তুমি কাঠগোলাপ। আকাশে আজ ঘন কালো মেঘ জমেছে, বিদ্যুৎ চমকাচ্ছে ক্ষণে ক্ষণে, শস্য বাতাসে ধ্বনিতে মুখরিত চারপাশ। একটু পরেই প্রচন্ড শব্দ তুলে অঝরে বৃষ্টি নামলো। বৃষ্টির পানিগুলো ভূপৃষ্ঠে এসে পড়ায় চমৎকার শব্দ তৈরি হচ্ছে। ঝমঝম ঝম। বাতাসের দাপটে কক্ষে সাদা পর্দা দাপাদাপি করছে। সেই সাথে একে একে কক্ষে জ্বালানো ক্যান্ডেলগুলো নিভে গেল। চারপাশ খুটখুটে অন্ধকারে ছেয়ে গেল। এমনিতে মৃদু ভয় আর উত্তেজনায় আরবির নরম দেহটা কেঁপে কেঁপে উঠছিল। এখন এই আধারে ছেয়ে যাওয়া কক্ষে যেন তা আরো বেড়ে গেল। কানে বেজে চলেছে জায়ানের বলা সেই বাক্যগুলো। তুমি আমার হবে কাঠগোলাপ। এত সুন্দরভাবে ভালোবাসা মাখিয়ে কেউ আহ্বান করলে তাকে কি ফিরিয়ে দেওয়া যায়? যায় না তো। অন্তত এতটা পাষণ্ড হৃদয়ের তো আরবি কখনোই না। তার উপর সেই মানুষটা ওর স্বামী, ওর সারা জীবনের পথ চলার সঙ্গী। তার কাছে তো নিজেকে বিলিয়ে দেওয়া ওর কর্তব্য। আর এই মানুষটা তো ওকে পাগলের মতো ভালোবাসে। তার ভালোবেসে বাড়িয়ে দেওয়া হাত দুটো আরবি কিভাবে ফিরিয়ে দেয়? ওই ভরসাযোগ্য নিরেট হাত জোড়া যে ছেড়ে দেওয়া নয়, বরঞ্চ আরো শক্ত করে আঁকড়ে ধরতে হবে। এতটাই শক্ত করে যে এই জীবনে যেন তাদের কেউ আলাদা না করতে পারে। মানুষটা ওর স্বামী, আর ওর উপর সম্পূর্ণ অধিকার আছে তার। নিজের রূপ, এই লাবণ্য সবকিছু আগলে রেখেছিল, যাতে সঠিক সময়ে সঠিক মানুষটাকে তার আমানত তার হাতে তুলে দিতে পারে। ভাবনাগুলো কাটে আরবির বজ্রপাতের শব্দে। বজ্রপাতের আলোতে পুরো কক্ষ আলোকিত হলো। আরবির সম্মুখে তাকিয়ে দেখে যান অদ্ভুত অন্যরকম দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে আরবির দিকে। আরবি যেন ওই চোখ দুটোর নেশায় ডুবে গেল। সম্মোহনী দৃষ্টিজোড়া যেন আরবির সম্পূর্ণ দেহকে জমিয়ে ফেলেছে। নড়চড় করার শক্তিটুকু যেন নেই। আবার অন্ধকার হলো চারপাশ। অন্ধকারের মাঝে আরবির শীতল হাতের স্পর্শ পেল ওর কোমরে, যা খুব গভীরভাবে ওকে ছুঁয়ে দিচ্ছে। আরবি চোখ জোড়া শক্ত করে বন্ধ করে নিল। ওর নরম গালে আরেকটা হাতের স্পর্শ পেল। আরবির মুখটা একটুখানি উপরে তুলল জায়ান, মোলায়েম কণ্ঠে শুধালো, তোমাকে পূর্ণরূপে নিজের করে চাইছি কাঠগোলাপ। তুমি কি আমার এই আহ্বান গ্রহণ করবে? এই গোটা আমিটাকে তোমার জিম্মায় তুলে দিতে চাই আজ। আরবি আর সহ্য করতে পারল না। ভয়ঙ্কর ভালোবাসা মেশানো এই আবদার উপেক্ষা করতে পারল না। আরবি এক ঝটকায় শক্ত করে জড়িয়ে ধরল জায়ানকে। কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, আমি তো আপনারই। আর বলতে পারল না আরবি। ওর নরম মুখটা গুজে দিল জায়ানের পক্ষে। জায়ান দুহাতে শক্ত করে জড়িয়ে নিল নিজের সাথে। সময় কাটল কিছুক্ষণ। জায়ান এইবার ছেড়ে দিল আরবিকে। আরবি মাথা নিচু করে আছে। জায়ান আরবির চিবুকে স্পর্শ করে ওর মাথাটা উঁচু করল। বজ্রপাত হওয়ায় ক্ষণে ক্ষণে কক্ষ আলোকিত হচ্ছে। এতে যেন আরবিকে আরো মায়াময় লাগছে। জায়ান আরবির কপালে চুমু খেল। আরবি জায়ানের কাঁধ খামচে ধরল। জায়ান আরবির নরম গাল জোড়ায় অধর জোড়া ছোঁয়ালো। অধর জোড়া দিয়ে স্লাইড করতে করতে আরবি গলদেশে নেমে আসলো। সেখানে টুকরো টুকরো ভালোবাসার আবেশ দিতে লাগলো। জায়ানের ছোঁয়া যত তীব্র হচ্ছে, আরবির খামচে ধরা হাত জোড়া ততটাই শক্তি প্রয়োগ করছে। জায়ানের কাঁধে মনে হয় আরবির হাতে নখগুলো টেপে গিয়েছে, কিন্তু জায়ানের সেদিকে হুঁশ নেই। সে তো এখন মত্ত অবস্থায় আছে তার কাঠগোলাপের মাঝে। প্রগাঢ় ভালোবাসার সহিত আদরের স্পর্শে ভরিয়ে তুলছে আরবির নরম ছোট্ট দেহখানা। জায়ানের লাগামহীন স্পর্শ আর বেসামাল অধর ছোঁয়ায় যেন আরবির শরীরের সব শক্তি লোপ পেয়েছে। একসময় পড়ে যেতে নেয় আরবি। জায়ান দ্রুত সামলে নেয় আরবিকে। আরবি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। জায়ান ফিসফিস করে বলে, The night is still too long, my love. জায়ান হাত বাড়ালো আরবির শাড়ির আঁচলে। একে একে শাড়ির প্রতিটা ভাঁজ সরালো আরবির দেহ হতে। শাড়িটার ঠাঁই হলো কক্ষের এক কোণে। জায়ানের পরিহিত টি শার্টও ছিটকে পড়লো এক সময়। জায়ান এগিয়ে আসলো আরবির কাছে। ধপ করে পাজা কোলে তুলে নেয় তার শুভসময়ী কাঠগোলাপকে। বিছানায় এনে এমনভাবে শোয়ায় আরবিকে যেন একটু জোর প্রয়োগ করলেই মেয়েটা ব্যথা পাবে। জায়ান ঘরের ড্রিম লাইটটা জ্বালিয়ে দিল। এরপর জায়ান অস্থির হয়ে এগিয়ে আসলো আরবির কাছে। জায়ান কাছে আসাতে আরবি মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। ঘন ঘন শ্বাস নিয়ে বলল, লাইট জ্বালালেন কেন?
জায়ান আরাবির ওপরে আটশোয়া হলো। আরাবির হাতের আঙ্গুলের ভাঁজে ভাঁজে আঙ্গুল গুজে দিল। তারপর সেটা ঠোঁটের কাছে এনে চুমু খেলো। বলল, তোমার লজ্জা মাখা মুখটা দেখে একদম মিস করতে চাই না আমি। প্লিজ। আরাবির ঠোঁটের ওপর আঙ্গুল ছোঁয়ালো জায়ান। ধীর আওয়াজে বলল, শ্, কোনো কথা নয়, এখন শুধু ভালোবাসাবাসি হবে। তুমি আমার হবে, আমি তোমার হব। চুপচাপ আমায় আঁকড়ে ধরো আরাবি। জায়ান নিজেই আরাবির হাত দুটো ওর গলায় এনে রাখলো। আরাবি এবার জায়ানের গলা জড়িয়ে ধরলো। আরাবির ছটফটানো দেখে যেন জায়ান আরো দিশেহারা হলো, আর অপেক্ষা করলো না। অবশেষে কাঙ্ক্ষিত সময়টা আসলো। জায়ান আরাবির অধরে অধর ছোঁয়ালো। আরাবি ভূমিকম্পের ন্যায় কেঁপে উঠলো, খামচে ধরলো জায়ানের ঘাড়। জায়ান শব্দ করে 2-3টে চুমু খেলো, তারপর সরে আসলো। আরাবির চোখ জোড়া বন্ধ। জায়ান শীতল কণ্ঠে বলে, আমার দিকে তাকাও আরাবি। আরাবি নিভু নিভু চোখে তাকালো। জায়ান ওই চোখ জোড়া দেখে আরো পাগল প্রায় হলো। আরাবিকে শক্ত করে জড়িয়ে ধরলো। আরাবির গলার ভাঁজে আগামহীন স্পর্শে মেয়েটাকে অস্থির করে তুলছে জায়ান। সেভাবেই একসময় ফিসফিস করে বলল, দ্য ইনোসেন্ট লুক ইন ইয়োর আইজ ইজ ড্রাইভিং মি ক্রেজি। কথাটা শেষ করে আবারও আরাবির অধরে অধর ছোঁয়ালো জায়ান। দীর্ঘ চুম্বনে লিপ্ত হলো তারা। বাহিরে ঝোড়ো হাওয়া বইছে, সেই সাথে ঝরছে ওদের ভালোবাসার তীব্রতা। একে অপরের মাঝে বিলীন হচ্ছে তারা। আধো আলোকিত কক্ষটায় ঘন ঘন নিঃশ্বাসের শব্দ আর ক্ষণে ক্ষণে যন্ত্রণাময় সুখের আর্তনাদে মুখরিত হলো। ভালোবাসার সাগরে হারিয়ে গেল দুজন। প্রচন্ড ঝড়ের পর নতুন সকাল শুরু হলো। আজানের মধুর ধ্বনিতে চারপাশ ছেয়ে গেল। গাছের পাতায় পাতায় জমে থাকা বৃষ্টির জলগুলো ফোটায় ফোটায় পড়ছে। পাখির কিচিরমিচির শব্দে মুখরিত হলো চারপাশ। সেই শব্দে জায়ানের ঘুম ছুটে গেল। এমনিতেই জায়ানের ঘুম খুব পাতলা, অল্প শব্দ পেতেই সজাগ হয়ে যায় সে। কিন্তু আজ যেন চোখের রাজ্যের ঘুম। আর তা হবেই বা না কেন? ঘুমিয়েছে তো ঘন্টাখানিক আগে। রাতের কথা ভাবতেই ঠোঁটের কোণেই চওড়া হাসি ফুটে উঠল। অবশেষে একে অপরের হয়েছে তারা। কাঠগোলাপকে নিজের করে নিয়েছে জায়ান। বুকের ওপর ঘুমিয়ে থাকা ওর স্ত্রীর দিকে তাকালো জায়ান। মেয়েটা কি সুন্দর নিশ্চিন্তে ঘুমোচ্ছে। আরাবির মুখের ওপর এলোমেলো হয়ে থাকা চুলগুলো সরিয়ে দিল জায়ান। তখনই নজরে আসে আরাবির দেহে ওর দেওয়া ভালোবাসার চিহ্নগুলো। ইস, কাল শীতে দাগ পড়ে গিয়েছে জায়গাগুলোতে। জায়ানের অনুশোচনা হলো, মেয়েটা কতটা কষ্ট পেয়েছে। ব্যথায় যখন ছটফট করছিল তখন জায়ান সরে যেতে চেয়েছিল, বহু কষ্টে নিজেকে দমিয়ে নিয়েছিল। কিন্তু মেয়েটা তা হতে দেয়নি। নিজেই ভরসা দিয়েছিল জায়ানকে, নিজ ইচ্ছেতে আঁকড়ে ধরেছিল জায়ানকে। এই মেয়েটাকে জায়ান কি করে ভালো না বেসে থাকবে? আরাবির কোমল মুখটা আদুরেভাবে স্পর্শ করলো জায়ান। মেয়েটাকে ঘুম থেকে জাগাতে ইচ্ছে করছে না, কিন্তু এখন যে উঠতে হবে। নতুন জীবনের আরম্ভটা সুন্দরভাবেই হোক। জায়ান ধীর আওয়াজে আরাবিকে ডাকতে লাগলো, বউ, ও বউ, এবার ওঠো, একটু কষ্ট করে ওঠো। শব্দ করে আরাবি নড়ে চড়ে উঠল। সাথে সাথে দেহের ব্যথাগুলো যেন চিরবিরিয়ে উঠল। আর্তনাদ করে উঠল আরাবি। জায়ান অস্থির হয়ে আরাবিকে বুকে নিয়েই ধরফড়িয়ে উঠে বসলো। আরাবির মাথায় হাত বুলিয়ে কাপা কণ্ঠে বলল, বেশি কষ্ট হচ্ছে জান? আরাবি জায়ানের বক্ষে মুখ গুজে মাথা দোলালো। জায়ান শব্দ করে শ্বাস ফেলল। তারপর আরাবিকে ছেড়ে দিল। এরপর বিছানা থেকে নেমে দাঁড়ালো। আরাবি ছলছল চোখে জায়ানের দিকে তাকালো। জায়ান হাত বাড়িয়ে চোখে জলটুকু মুছে দিল। তারপর আরাবিকে এক ঝটকায় কোলে তুলে নিল। আরাবি দুর্বল হয়ে লেপ্টে রইল জায়ানের বক্ষে। জায়ান আরাবিকে ওয়াশরুমে নামিয়ে দিল। এরপর ওর গালে হাত রেখে বলে, তুমি ফ্রেশ হতে পারবে নাকি আমি হেল্প করব? আমি পারবো। দুর্বল কণ্ঠ আরাবির। ঠিক আছে। জায়ান বেরিয়ে আসলো ওয়াশরুম থেকে। তারপর আরাবির জামা কাপড় নিয়ে ফিরে আসলো। সেগুলো আরাবিকে দিতেই আরাবি ওয়াশরুমের দরজা আটকে দিল। এবার জায়ান কক্ষে আসলো। সে চাইলেও আরাবির সাথেই ফ্রেশ হতে পারত, কিন্তু সেটা করেনি, কারণ রুমটা গোছাতে হবে। জায়ান ঝটপট বিছানার চাদরটা তুলে নতুন একটা চাদর বিছিয়ে নিল। ফুলগুলো বিছানা ঝাড়ুর সাহায্যে আগেই নিচে ফেলে দিয়েছিল। সেগুলো একত্রিত করে ডাস্টবিনে ফেলে দিল। ছড়িয়ে ছিটিয়ে রাখা জামা কাপড়গুলো ক্লথ বিনে রেখে দিল। এদিকে ততক্ষণে বেরিয়ে এসছে আরাবি। ভাঙা গলায় প্রশ্ন করলো, এসব আপনি কেন করলেন? আমিই তো করতে পারতাম। জায়ান আরাবির কথায় মুচকি হাসলো। ওর কাছে এসে বলল, তোমাকে এত পাকামো করতে হবে না, আমি সব করে দিয়েছি। এখন শুধু একটু কষ্ট করে জায়নামাজগুলো বিছিয়ে নেবেন। আমি ফ্রেশ হয়ে আসছি, একসাথে নামাজ আদায় করব। আচ্ছা। আরাবি আলমারি থেকে জায়নামাজ বের করলো, তার ড্রেসিং টেবিলের এক সাইডে রাখলো। তারপর জায়ানের জামা কাপড় বের করে তা জায়ানের হাতে দিল। জায়ান সেগুলো নিয়ে চলে গেল ফ্রেশ হতে। আরাবি জায়নামাজ বিছিয়ে নিল ততক্ষণে।
তারপর সেখানে বসে বসে স্বামীর অপেক্ষা করতে লাগলো। খানিকক্ষণ বাদে জায়ান আসলে দুজনে একসাথে সালাত আদায় করে নেয়। শান্তিময় দাম্পত্য জীবনের জন্য প্রার্থনা করে। নামাজ শেষ করে জায়ান জায়নামাজ দুটো গুছিয়ে রাখলো। এরপর আরাবিকে নিয়ে বিছানায় আসলো। আরাবি প্রশ্ন করলো, কি হলো, এভাবে টেনে আনলেন কেন? আমরা দুজন আবার ঘুমোবো। তোমার আমার কারোরই পর্যাপ্ত ঘুম হয়নি রাতে। আজকে বউ ভাত, পরে শরীর আরো খারাপ লাগবে। দেখি, আসো তো আমার কাছে। বিছানায় আটশোয়া হয়ে বসে আরাবিকে ডাকলো জায়ান। গতকাল রাতের প্রতিটি দৃশ্য একে একে মনে পড়তে আরাবি লজ্জাভূতি গাছে ন্যায় নুয়ে পড়ল। ইস, কি লজ্জা, কি লজ্জা! কি হলো এসব? আরাবিকে লজ্জা পেতে দেখে জায়ান হাসলো। তারপর নিজেই এগিয়ে গিয়ে সাবধানে আরাবিকে টেনে আনলো। আরাবিকে বুকে নিয়ে শুয়ে পড়লো জায়ান। ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ধীর কণ্ঠে প্রশ্ন করলো, আরবি, আর ইউ হ্যাভিং এনি প্রবলেমস? ফিলিং আনকমফোর্টেবল? শুড আই কল দ্য ডক্টর? আরাবি লজ্জায় যেন মরে যাচ্ছে। জায়ানের বক্ষে মৃদু আঘাত করে বলল, আপনি চুপ করুন, অসভ্য লোক। আমাকে এভাবে লজ্জা দিচ্ছেন কেন? ঘুমান আপনি। জায়ান ভ্রু কুঁচকে নিল। আশ্চর্য, মেয়েটাকে অসভ্য বলল কেন? ও তো সত্যিই চিন্তিত। ও তো ভালো মন্দ জিজ্ঞেস করছিল। এতে লজ্জা পাওয়ার কি আছে? এই মেয়ের এত লজ্জা যে কোত্থেকে আসে? জায়ান বলল, এত এত আদর করলাম, তাও তোমার লজ্জা ভাঙতে পারলাম না। এত লজ্জা কোথায় থেকে পাও? চুপ করুন, নির্লজ্জ লোক। জায়ান এইবার নিঃশব্দে হেসে দিল। না, ম্যাডামকে আর রাগানো যাবে না। আপাতত কিছুক্ষণ ঘুমিয়ে নেওয়া ভালো। যেই ভাবা সেই কাজ। দুজন দুজনকে আঁকড়ে ধরে তারা গভীর তন্দ্রায় ডুবে গেল। একটু পরে বৌভাতের অনুষ্ঠান শুরু হবে। পার্লারের মেয়েরা আসবে এটা জায়ান আরাবিকে জানাতেই আরাবি জায়ানকে বলে ওদের মানা করে দিতে। এইসব ভারী মেকওভার ভালো লাগে না আরাবির। জায়ানকে বলে ও আলিফার কাছে সাজবে। জায়ান কোনো রকম দ্বিমত করেনি, রাজি হয়ে যায় আরাবির কথায়। আলিফাকে ফোন করে এখানে আসার কথা বলে দেয়। আলিফা রাজি হলে জায়ান ইফতিকে পাঠিয়ে দেয় আলিফাকে আনতে। আলিফা এসে এখন আরাবিকে সাজাতে ব্যস্ত হলো। ফাউন্ডেশন নিয়ে তা লাগাতে যাবে তার আগে আরাবির গলা, ঘাড়, গলার একটু নিচে এসব স্থানে নজর যেতেই আলিফা হা হয়ে তাকিয়ে থাকে। আলিফার কোনো নড়চড় না দেখে আরাবি বলল, কি হলো তোর, এমন স্ট্যাচু হয়ে গেলি কেন? আলিফা নিজেকে সামলে নিয়ে বলল, ঘাড়, গলা এসবের দিকে একবারও নজর দিয়েছিস? ভাইয়া তো দেখছি সেই রোম্যান্টিক। লাভ বাইট একদম ভরিয়ে ফেলেছে। আলিফা লাগাম ছাড়া কথায় আরাবি থতমত খেয়ে যায়। চোখ বড় বড় করে বলে, কি সব বলছিস? আলিফা আরাবির মুখটা আয়নার দিকে ধরে বলল, নিয়েই দেখে নে, কি একটা অবস্থা। এগুলো কি আর কেউ দেখেছে নাকি? আরাবি তাকালো নিজের দিকে। পরক্ষণে নিজের শরীরের এহেন বেহাল দশা দেখে লজ্জায় হতভম্ব হয়ে গেল। ইস, লোকটা একদম ডেসপারেট। জায়গাগুলো একদম লালচে করে দিয়েছে। আরাবি লজ্জায় কাচুমাচু হয়ে বসে রইল। আলিফা হু হা করে হেসে দিল আরাবির অবস্থা দেখে। হাসতে হাসতেই বলে, ইস, লজ্জা একদম লাল হয়ে যাচ্ছে। তোর ভাগ্যরও ভালো, ভাইয়া তোকে এত ভালোবাসে আর এত রোম্যান্টিক। নাহলে তুই যে গাধি, চুমু কিভাবে খেতে হয় সেটাও তো মনে হয় জানিস না। আরাবি ঘুরে তাকালো আলিফার দিকে, চোখ ছোট ছোট করে বলে, তুই মনে হয় রোম্যান্সে পিএইচডি করেছিস, আমাকে যেভাবে কথা শোনাচ্ছিস। নাকি ইফতি ভাইয়াকে একদম চুমু টুমু খেয়ে দফা রফা করে দিয়েছিস? তোর দ্বারা তো সবই সম্ভব। আলিফা হতভম্ব। আরাবি যে এমন একটা কথা বলবে তা ভাবতেও পারেনি। শুকনো ঢোক গিলে বলে, ছি, এমন কিছুই না, আমি একদম ইনোসেন্ট। হ্যাঁ, কতটা ইনোসেন্ট তা তো আমি দেখতেই পাচ্ছি। উফ, বেশি কথা বলিস না তো। এখন সাজতে হবে, না হলে দেরি হয়ে যাবে। এরপর আমার নিজেরও তৈরি হতে হবে। আরাবি চুলগুলো খোপা করতে করতে বলে, তুই জামা কাপড় আনিস নাই এখানে? আমি তো বলে দিলাম এখানে একেবারে নিয়ে আসতে। এনেছি তো, এখানেই তৈরি হব। ভালো করেছিস। আলিফা এবার আরাবিকে সাজাতে লাগলো। কালো রঙের লেহেঙ্গার সাথে হালকা গোল্ডেন মেকওভার দিয়েছে। সিম্পল সাজেই ভীষণ অমায়িক লাগছে আরাবিকে। সাজানোর শেষে আলিফা বলে, সুন্দর লাগছে, তবে পার্লারে মেয়েরা আরো সুন্দরভাবে সাজাতো। না, ওদের সাজ ভালো লাগে না। তুই সুন্দর করে সাজতে পারিস। এইবার যা, তুই তৈরি হয়ে নে। আমি নূরের রুমে আমার সবকিছু রেখে এসেছি, সেখানেই যাচ্ছি। কেন, এখানে কি হয়েছে? নিউলি ম্যারিড কাপলদের আমি ডিস্টার্ব করতে চাইছি না। বাইরে ভাইয়া অপেক্ষা করছে তার বউয়ের জন্য, আমি যাচ্ছি। আলিফা আরাবিকে চোখ টিপে চলে গেল। আলিফা বেরিয়ে যেতে এইবার আরাবি ওর হাতের গহনাগুলো পরতে লাগলো। চুড়ি, আংটি এসব পরছে। ঠিক তখনই রুমে প্রবেশ করে জায়ান। আরাবির দিকে চোখ যেতে চোখ জোরে স্থির হয়ে যায় জায়ানের।
হৃৎপিণ্ডের গতি হু হু করে বেড়ে যায়। জায়ান বুকের বাপাসটায় হাত রাখলো, ফিসফিস করে বলে, Why you are so beautiful, my love? I can't resist this terrible drug addiction video of yours. জায়ান আস্তে আস্তে এগিয়ে যায় আরাবির দিকে। আরাবি অনেক আগে জায়ানের উপস্থিতি টের পেয়েছে, তবুও কিছুই বলছে না। ওর ভীষণ লজ্জা লাগছে। সকালে ঘুম ভাঙার পর থেকে যেন জায়ানের চোখে চোখ রাখতেই পারছে না। জায়ান এসে একদম দাঁড়ায় আরাবির পেছনে। সেভাবেই আরাবির পেটে দুহাত রেখে আরাবিকে নিজে বাহুবন্ধনে নিয়ে আসে। আরাবি মাথা নিচু করে আছে। জায়ান ঠোঁট চোয়ালো আরাবির কাঁধে, চোখ বন্ধ করে নেয় আরাবি। কেঁপে ওঠে ওর দেহ। জায়ান ঘোর লাগা কণ্ঠে বলে, Your beauty is breathtaking, my love. I can never express in words how much you mean to me. I fall for you more deeply every day. জায়ানের প্রশংসা শুনে আরাবির ঠোঁটের কোণে লাজুক হাসি ফুটে উঠল। জায়ান এইবার আরাবিকে নিজের দিকে ফেরালো। আরাবির কপালে চুমু দিয়ে বলে, তুমি কি জানো মেয়ে, আমার ভবিষ্যৎ তুমি, যার স্বপ্নের সৌন্দর্যে আমি বিশ্বাসী। আরাবি জায়ানকে দুহাতে জড়িয়ে ধরলো। এইবার জায়ানের বুকে মুখ গুজে বলে, এত প্রশংসা করবেন না তো, আমি অত সুন্দর না। আর এত প্রশংসা শুনলে আমার লজ্জা পায়। জায়ানের রাগ উঠে গেল আরাবির কথাটা শুনে। আবারও মেয়েটা নিজেকে তুচ্ছ তাচ্ছিল্য করছে। জায়ান শক্ত কণ্ঠে বলল, কতবার তোমায় বলবো নিজেকে এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করবে না, আমার সহ্য হয় না। আমাকে রাগিও না আরাবি, আমি রেগে গেলে কিন্তু অনেক ভয়ঙ্কর হয়ে যায়। আমি চাই না আমার দ্বারা সামান্য আঘাত তুমি পাও। তোমার গায়ে একটুখানি ফুলের টোকা আমার সহ্য হবে না। আরাবি নিজের কাজে নিজেই হতভম্ব। সে জানে জায়ান এসব কথাবার্তা সহ্য করতে পারে না, তারপরেও ভুলে বলে ফেলল। আরাবি জায়ানের পিঠে আলতোভাবে হাত বুলিয়ে দিতে দিতে বলে, আচ্ছা সরি, রাগ করবেন না, আর বলবো না। জায়ান আরাবিকে এবার বাহুবন্ধনী থেকে মুক্ত করলো। শীতল গলায় বলে, সরি এক্সপেক্ট করবো না, অন্যভাবে আমাকে মানাতে হবে। জায়ানের কথায় আরাবি চিন্তায় পড়ে গেল। অন্যভাবে কিভাবে মানাবে সে লোকটাকে? আরাবি কণ্ঠ পাল্টে বলল, কিভাবে আপনি বলে দিন না। জায়ান এবার ঝুঁকে আসলো, বাঁকা হেসে বলল, আমার ঠোঁটে চুমু খাও, দেখবে আমার রাগ সুর করে কোথাও একটা চলে গিয়েছে। আরাবি জায়ানের কথায় লজ্জা পেল। জায়ানের বুকে আলতো হাতে ধাক্কা দিয়ে বলে, দেখ, শুধু সব লুচু চিন্তা ভাবনা মাথায় ঘোরে আপনার। আরাবি জায়ানের কাছ থেকে সরে যেতে নিতেই জায়ান আরাবির হাত ধরে হ্যাচকা টানে ওকে নিজের কাছে নিয়ে আসে। বেচারি হকচকিয়ে যায়। কিছু বলার জন্য মুখ খুলবে তার আগেই জায়ান তার অধরজোড়া আরাবির অধরে চেপে ধরে। ঝংকার তুলে যায় আরাবির দেহ মন জুড়ে, খামচে ধরে জায়ানের বুকের কাছটা। একসময় চোখ বন্ধ করে স্বামীর ভালোবাসায় হারিয়ে যায়। মাত্রই তৈরি হয়ে নূরের রুম থেকে বের হলো আলিফা। অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে, ওরই দেরি হলো। নূরকেও সাজিয়ে দিয়েছে। তার দেখা দেখি নূরের আরো দুজন কাজিনও সাজলো। ওদের সাজাতে গিয়ে আলিফা দেরি হয়ে গিয়েছে। আলিফা তাড়াহুড়ো করে এগিয়ে যাচ্ছে। এমন সময় কেউ একজন একটা কক্ষে দরজা খুলে আলিফাকে টেনে ভেতরে নিয়ে আসলো। চমকে যায় আলিফা, সেই সাথে ভীষণ ভয়ও পায়। চোখ বন্ধ করে মৃদু চিৎকার করে ওঠে, ও মা গো! জোরে জোরে শ্বাস নিচ্ছে আলিফা। হঠাৎ সম্মুখে কারো হাসির শব্দ শুনে আস্তে আস্তে চোখ মেলে তাকায়। তাকাতেই দেখে ইপ্তি ওর দিকে তাকিয়ে আছে। তার মানে এই কাণ্ডটা ইপ্তি করেছে। আলিফা রেগে বোম হয়ে গেল। ইফতিকে একটা ঘুষি দিয়ে বলতে লাগলো, শয়তান লোক, খারাপ লোক, আমি কি ভয় পেয়েছিলাম আপনি জানেন? আর একটু হলে হার্ট অ্যাটাক হয়ে যেত আমার। উফ, মারছো কেন? আচ্ছা সরি, আর করব না। আলিফা মেরেই যাচ্ছে। একসময় ইপ্তি আলিফার দুটো হাত চেপে ধরে ওর এক হাতের মাঝে, আরেক হাতে আলিফার কোমর আঁকড়ে ধরে বলল, তোমার এই পুচকে পুচকে হাতের আঘাতে আমার কিচ্ছুই হবে না, শুধু নিজের এনার্জি লস করছো। আলিফা ছোটাছুটি করতে করতে বলে, ছাড়ুন তো, আপনার সাথে কোনো কথা বলবো না আমি। ইপ্তি আলিফাকে আরেকটু শক্ত করে চেপে ধরে। আলিফার ঘাড়ে মুখ ডুবিয়ে দিল। ভূমিকম্পের ন্যায় কেঁপে উঠল আলিফা। ইপ্তির কাণ্ডে আলিফা যেন শ্বাস আটকে গেল। কাপা গলায় বলল, কি করছেন? দেখছো না প্রেম করছি। ইপ্তি আলিফার ঘাড়ে ঠোঁটের আবেশ দিল। চোখ খিচে বন্ধ করে নিল আলিফা। লোকটার আজ কি হলো, এমন করছে কেন? আলিফা কাপা কণ্ঠে বলে, এমন করছেন কেন? ছাড়ুন না। ইপ্তি তাকালো আলিফার দিকে। ইপ্তির চোখের দিকে তাকালো আলিফা। আজ ইপ্তির চোখে অন্যরকম এক নেশা দেখতে পাচ্ছে। ইপ্তি নেশালো কণ্ঠে বলে, তোমাকে অনেক সুন্দর লাগছে আলিফা, ইউ আর লুকিং অ্যাবসলিউটলি গর্জিয়াস। পাগল হয়ে যাচ্ছি আমি। আলিফা, তোমায় যদি আমি একটু চুমু খাই, তুমি কি রাগ করবে? আই জাস্ট ক্যান কন্ট্রোল মাই সেলফ। এতটা অস্থির ইপ্তিকে কোনো দিন হতে দেখেনি আলিফা। কি বলবে ইপ্তিকে? কণ্ঠনালীটা যেন কেউ শক্ত করে চেপে ধরেছে। ইপ্তির এই আবদারটাও না করতে পারছে না।
মানুষটাকে আজ ফিরিয়ে দিতে ইচ্ছে করছে না আলিফার। লোকটাকেও ভালোবাসে, তার ওই ভালোবাসার ছোঁয়া তো সে সাদরে গ্রহণ করবে। আলিফা শুকনো ঢোক গিলল, জোরে জোরে শ্বাস নিয়ে এগিয়ে এলো ইপ্তির কাছে। ইপ্তির গলা দুহাতে জড়িয়ে ধরল, তারপর চোখ বন্ধ করে নিল। আলিফা নীরব সম্মতি পেয়ে ইপ্তি মুচকি হাসল, আর এক মুহূর্ত দেরি না করে আলিফা ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। দুজন দুজনের মাঝে মত্ত হয়ে রইল অনেকটা সময়। প্রচন্ড অস্বস্তি নিয়ে বসে আছে নূর। ওর অস্বস্তির একটাই কারণ, আর তা হলো এখন ওর পাশে বসে আছে আহাদ, যে নূরের বাগদত্তা। আহাদ নূরের হাতটা মুষ্টিবদ্ধ করে ধরে রেখেছে। নূর চেয়েও পারছে না বলতে যে আপনি সরে যান, আপনার এই স্পর্শ আমার সহ্য হচ্ছে না। এভাবে ওকে স্পর্শ করবে, ওর যত্ন করবে, তা একজনকে নিয়েই কল্পনা করেছিল নূর, আর সেটা হলো ফাহিম। কিন্তু এই কথাগুলো বলার সাধ্যি যে ও নেই, কিভাবেই বা বলবে ও এই কথাগুলো? ফাহাদকে কষ্টও দিতে চাইছে না, আবার নিজেও কষ্ট সহ্য করতে পারছে না। এই মরণ যন্ত্রণা আর নেওয়া যাচ্ছে না কোনোভাবেই। এদিকে নূরের হাতের অনামিকা আঙ্গুলের আংটিটা নাড়াচাড়া করতে করতে ধীর কণ্ঠে বলে উঠল, জায়ান ভাইয়া তো বিয়ে করেই নিল, এইবার বাড়িতে বলে আমাদের বিয়েটাও যেন জলদি হয়ে যায়। এই বিষয়ে আমি কথা বলবো। অনেক হয়েছে অপেক্ষা। নূরের বুকটা ধক করে উঠল, বিষাদ ভরা চোখে তাকালো আহাদের দিকে, কাপা স্বরে বলে উঠল, কিন্তু আমার অনার্স শেষ হওয়ার পরে এই বিষয়ে কথা উঠবে সিদ্ধান্ত হয়েছিল না? আহাদ মুচকি হেসে বলে, তা আমি জানি, কিন্তু আমার সে সহ্য হয় না। আমার বউকে এইবার যত দ্রুত সম্ভব আমার বাড়িতে নিয়ে যাব। পড়াশোনা তো বিয়ের পরেও করা যায়, তাই না? বাট আই এম নট রেডি ইয়েট। আহাদ নূরের হাতটা দু হাতের আজলাই শক্ত করে ধরল, নরম গলায় বলে, বিয়ের জন্য কেউ তেমন একটা প্রস্তুত থাকে না নূর। আমি জানি তুমি তোমার পরিবারকে ছেড়ে যাবে, তাদের ছাড়া থাকতে পারবে না, এই ভয়েই এই কথা বলছো। তবে এটাই যে নিয়ম নূর, সবাইকেই কষ্টের সম্মুখীন হতে হয়। তবে আই প্রমিস নূর, আমি তোমাকে কখনো কষ্ট দিব না, সব সময় তোমার পাশে থাকব। তোমার ব্যক্তি স্বাধীনতায় কখনো হস্তক্ষেপ করব না। ইউ জাস্ট হ্যাভ টু ট্রাস্ট অ্যান্ড লাভ মি। নূর মাথা নিচু করে ঠোঁট কামড়ে ধরল। আহাদের কথাগুলো কিন্তু খুব সুন্দর আর গোছালো, তারপরেও আহাদের এই গোছানো কথাগুলোই নূরের কাছে তিক্ত মনে হচ্ছে এই কথাগুলো তীব্রভাবে আঘাত করছে ওর বুকের বাপাসটায়। নূরের চোখ ছলছল করে উঠল, শেষে এক ফোঁটা অশ্রুকণা ওর গাল ভিজিয়ে দিয়ে গড়িয়ে পড়ল। আহাদের চোখও সেটা এড়ায় না। আহাদ নূরের চোখের পানিটুকু মুছে দিল। গালে আহাদের স্পর্শ পাওয়ায় চমকে তাকায় নূর। আহাদ বিচলিত কণ্ঠে বলে, আহা, এইভাবে বাচ্চাদের মতো কাঁদছো কেন নূর? বিয়ে করবো এটা বলেছি, তার মানে এই না যে এখনই তোমাকে ছিনিয়ে নিয়ে যাচ্ছি তোমার পরিবার থেকে। এভাবে কেঁদো না তো মেয়ে, আমার তোমার কান্না সহ্য হয় না। তুমি হাসলেই তোমাকে মায়াবতী লাগে। নূর চুপচাপ আহাদের দিকে তাকিয়ে আছে। আহাদ ভাবছে নূর পরিবার থেকে দূরে চলে যাবে এই জন্য কাঁদছে, কিন্তু আহাদ তো জানেই না নূর কাঁদছে ওর ভালোবাসা হারানোর ভয়। যাকে এতগুলো বছর যাবৎ মনের মণিকোঠায় রাজত্ব করতে দিয়েছিল তাকে সরিয়ে ফেলতে হবে, এ ভয়ে কাঁদছে। নূর কিছুতেই ফাহিমকে ছাড়তে পারবে না, কোনো একটা উপায় খুঁজে বের করতে হবে। আর যদি কোনো উপায় না পায় তবে নিজেকে শেষ করে দিবে, তবুও আহাদকে বিয়ে করবে না। এই মন তো কবে সে ফাহিমের নামে লিখে দিয়েছে, সেখানে এই দেহে কেন অন্য কারো আধিপত্য করতে দিবে? কোনো দিন হবে না। নানান রকম এলোমেলো চিন্তা ভাবনা কিলবিল করছে নূরের মাথায়। আহাদ ছেলেটা নূরকে খুব ভালোবাসে, এটা সত্যি। আহাদের চোখে ভালোবাসা দেখতে পায় নিজের জন্য নূরকে যেন চোখে হারায় ছেলেটা। আহাদ দেখতে শুনতে যেমন সুদর্শন, তেমন তার চলাফেরা, আচার আচরণও খুব সুন্দর আর মার্জিত। আহাদের পরিবারও খুব ভালো, কোনো রকম খামতি নেই। তবুও কেন নূর আহাদকে ভালোবাসতে পারল না? এত বোঝানোর চেষ্টা করেছে মনকে, কিন্তু এই মনটা মানতেই চায় না। সে তার আধিপত্য ফাহিমকে দিয়েছে। ফাহিম ছাড়া ওর জীবনে অন্য কারো অস্তিত্ব সহ্য করতে পারে না নূর। না, এভাবে আজ চলবে না। এই সম্পর্কের ইতি টানতে হবে। নূর আহাদকে সরাসরি বিষয়টা জানানোর জন্য মুখ খুলল, কিন্তু আহাদের ওই সরল চোখে চাহনি নূরকে থামিয়ে দিল। কিভাবে পারবে নূর ওই ছেলেটাকে কষ্ট দিতে? কিভাবে? দোষটা তো আহাদের না, দোষটা তো ওর। অন্য একজনের বাগদত্তা হয়েও সে আরেকজনকে ভালোবেসেছে, এটা তো অন্যায়। কিন্তু এই অন্যায় অবিচার কি ভালোবাসা মানে না তো। তাই তো নূর ভালোবেসেছে ফাহিমকে। নূর ভেতরে ভেতরে গুমড়ে মরছে। সে জানে একতরফা ভালোবাসায় কত কষ্ট, কতটা যন্ত্রণা। সে একই যন্ত্রণায় কিভাবে আহাতকে ঠেলে দিতে পারেও, যেখানে ছেলেটার কোনো দোষ নেই।
নূরকে এইভাবে অন্যমনস্ক দেখিয়ে আহাদ নূরের মুখের সামনে তুড়ি বাজালো। নূরের ধ্যান ফিরল। আহাদ বলে, কোথায় হারিয়ে গেলে? কিছু না, ওই এমনি। আহাদ গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করল। নূরেতে হকচকিয়ে গেল। চরম অস্বস্তি বোধ হচ্ছে ওর। আহাদ ঠান্ডা গলায় প্রশ্ন করল,